আজকের আমরা শিখব অভিস্রবণ ও অভিস্রবণ চাপ, অসমোসিস অ্যান্ড অসমোটিক প্রেসার। এই অভিস্রবণ বা অসমোসিস এটা একটা বায়োলজিক্যাল প্রসেস, তোমরা অনেকে পরিচিত আছো এর সাথে। আমাদের দেহের যে জৈব ক্রিয়া যেগুলো হয় বা কোষের বিভিন্ন কাজকর্ম হয় এই পদ্ধতিতেই হয়। এর সঙ্গে রসায়নেরও একটা সম্পর্ক আছে। তোমরা এমনি বাড়িতেই দেখবে কিছু কিছু ঘটনার সঙ্গে তোমরাও পরিচিত, যেমন রান্নাবাড়ির আগে কিশমিশ ভিজিয়ে দেওয়া হয়, বা ঘুগনি হবে বাড়িতে মটর ভিজিয়ে দেওয়া হয়। পরে দেখবে যে ওই কিশমিশ বা মটরটা আস্তে আস্তে ফুলে বেশি হয়ে গেছে, যতটা পরিমাণ তোমরা দিয়েছিলে ভিজিয়ে তার থেকে পরিমাণে অনেক বেড়ে গেছে। কেন বেড়ে গেল না, ওর মধ্যে জলটা প্রবেশ করেছে। জলটা প্রবেশ করার ফলে কিশমিশটাও ফুলে উঠেছে বা মটরটাও ফুলে উঠেছে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাই কিন্তু অসমোসিস। এই অসমোসিসটা কিভাবে হচ্ছে, কেন হয়, সেটা আমরা ব্যাখ্যা করব। এসো যাই। অভিস্রবণ যখন তোমরা শিখছো তার সাথে সাথে আরেকটা ব্যাপারও আছে যেটা তোমরা মাঝে মধ্যে গুলিয়েই ফেলো, যখন প্রশ্নপত্রে উত্তর দিতে যাও তখন গুলিয়ে ফেলো। সেই পদ্ধতিটাও আমি এখানে দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। তার সঙ্গে এই অভিস্রবণ বা অসমোসিস, এই দুটো একটু দেখে রাখো। দুজনের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো একটু জেনে রাখো, রাখলে পরে তোমাদের সুবিধে হবে। দেখো, ব্যাপনের ক্ষেত্রে যেটা হয়, এই ব্যাপনের ক্ষেত্রে কিন্তু আমরা জলে হয়তো একটু কপার সালফেট দিয়েছো বা একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েছো, দেখবে যে জলের রঙটা পরিবর্তিত হয়েছে, কালারটা পরিবর্তিত হয়ে গেছে। যখন সলিউশনটা তৈরি হয়েছে তখন তাদের কালারটা পরিবর্তিত হয়ে গেছে। ওখানে কি হলো, এই দ্রাবকণা যেটা কপার সালফেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেটা কিন্তু ওই দ্রাবকের মধ্যে ছড়িয়ে পড়েছে, যার জন্য তাদের কালারটাকে পরিবর্তন করে দিয়েছে। অর্থাৎ দ্রাবকণাগুলো দ্রাবকের মধ্যে ছড়িয়ে পড়ে দ্রবণটা তৈরি করেছে। অপরদিকে এই যে অভিস্রবণের কথা বলছি, অসমোসিস, এই অসমোসিসে দ্রাবকণা কিন্তু গতিশীল হয় না, গতিশীল হয় দ্রাবকের কণা। সেটা একটা আলাদা রকম কন্ডিশানে। কি কন্ডিশান না, একদিকে যদি আমরা বিশুদ্ধ দ্রাবক অর্থাৎ জল ভেবে নাও, আর একদিকে দ্রবণ নিই যদি, অর্থাৎ জল ও চিনির দ্রবণ ধরে নিতে পারো, সেক্ষেত্রে দেখা যায় যে দুটোকে আমরা যদি একটা অর্ধভেদ্য পর্দা বলি এটাকে, অর্থাৎ সেমি পারমিয়েবল মেমব্রেন, শর্টে এটাকে এসপিএম বলা হয়, সেমি পারমিয়েবল মেমব্রেন। এই দুটো দিয়ে, এই সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে একটা দ্রবণ আর একটা বিশুদ্ধ দ্রাবককে যদি আলাদা করে দিই, খানিক্ষণ পরে দেখা যাবে যে এই বিশুদ্ধ দ্রাবক, যেটা তোমাদের বলছিলাম জল আর চিনির দ্রবণ, সেখানে দেখবে যে জলটা এই জল আর চিনির দ্রবণের দিকে আস্তে আস্তে এই সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধপর্দা দিয়ে পাস করে দ্রবণের দিকে যাচ্ছে। এই যে পদ্ধতি, এটাই হচ্ছে অসমোসিস বা অভিস্রবণ। আমরা এখানে অভিস্রবণের একটা পরীক্ষা করলে সহজে বোঝা যাবে কিভাবে অভিস্রবণটা হচ্ছে। দেখো, এটা একটা ইউটিউব নেওয়া হয়েছে। ইউটিউবে এইখানে লাল কালারের যেটা দেখতে পাচ্ছ, এটাকে দেখিয়েছি আমি সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দা। এটা প্রাকৃতিক হতে পারে, কৃত্রিমও হতে পারে। যাক, এই অর্ধভেদ্য পর্দার একদিকে আছে বিশুদ্ধ দ্রাবক, যেটা আমি তোমাদের বলছিলাম তোমরা চিন্তা করতে পারো জল আর জল চিনির দ্রবণ। তা আমি বিশুদ্ধ দ্রাবক একদিকে আছে, আর একদিকে আছে দ্রবণ। খানিক্ষণ এভাবে রেখে দিলে দেখা যাবে যে যেদিকে দ্রবণ আছে, এই দ্রবণের দিকের তরলের যে তলটা, সেই তলটা উঁচু হয়ে গেছে, আর যেদিকে বিশুদ্ধ দ্রাবক আছে সেই বিশুদ্ধ দ্রাবকের তরল তলটা নিচু হয়ে গেছে। এর মানে কি বোঝালো, যে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রাবকের কণাগুলো দ্রবণের দিকে চলে গেছে। দ্রবণের দিকে যাওয়ার ফলে দ্রবণের দিকের জলের বা তরলের তলটা কি হয়েছে, অনেকটা উপরে উঠে গেছে। এটাই হচ্ছে অসমোসিস। এই যে বলছিলাম বিশুদ্ধ দ্রাবক একদিকে আর একদিকে দ্রবণ, এই বিশুদ্ধ দ্রাবক আর দ্রবণ যে সব সময় নেওয়া হবে এমন ব্যাপার নয়, দুটো দ্রবণও নেওয়া যেতে পারে। এইখানে দেখো, দুটো দ্রবণই নিয়েছি, একদিকে কম গাঢ়ত্বের দ্রবণ আর আরেকদিকে বেশি গাঢ়ত্বের দ্রবণ। মাঝখানে আলাদা করা আছে এই সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দা দিয়ে। এটাও খানিক্ষণ রেখে দিলে কি দেখা যাবে বলো তো, যেটা কম গাঢ়ত্বের দ্রবণ আছে সেখান থেকে
সেখানকার তরল তলের যে উচ্চতা সেই উচ্চতাটা কমে যাবে, আর যেদিকে বেশি গাঢ়ত্বের দ্রবণ আছে সেদিকে উচ্চতাটা বেড়ে যাবে। তার মানে কি বোঝা গেল, যে যেদিকে কম গাঢ়ত্বের দ্রবণ আছে এই দিক দিয়ে দ্রাবক কণা চলে গেছে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে। কেন বললাম দ্রাবক কণা? না, এই যে সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দা, এর মধ্য দিয়ে কেবলমাত্র দ্রাবকের কণাগুলো যাতায়াত করতে পারে। কেন না, দ্রাবের যে কণাগুলো থাকে সেই দ্রাবের কণাগুলো অপেক্ষা দ্রাবকের কণাগুলোর সাইজ ছোট হয়, সেই জন্য এর মধ্য দিয়ে সহজে যাতায়াত করতে পারে। এটাই হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দার একটা বৈশিষ্ট্য। অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে কেবলমাত্র কিন্তু দ্রাবকের কণা যাতায়াত করতে পারবে, দ্রাবের কণা কিন্তু নয়। আর এই যে অর্ধভেদ্য পর্দা বলছিলাম, অর্ধভেদ্য পর্দাটা প্রাকৃতিকও হতে পারে, আবার কৃত্রিম উপায়েও তৈরি করা যেতে পারে। প্রাকৃতিক যেগুলো সেগুলো বেশি চাপ সহ্য করতে পারে না। কারা সেগুলো? পিগ ব্লাডার বা ডিম, তোমরা দেখেছো ডিম সিদ্ধ করার পরে তার যখন খোসাটা ছাড়াও তার ভেতরে একটা পাতলা সাদা রঙের আস্তরণ থাকে, সেটাই হচ্ছে অর্ধভেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন। এটা প্রাকৃতিক। এরা কিন্তু খুব বেশি চাপ সহ্য করতে পারে না, সেই জন্য আমাদের ব্যবহারের জন্য আধুনিক জীবনযাত্রায় সছিদ্র মাটির পাত্রে গায়ে এই কপার ফেরোসায়ানাইডের একটা আস্তরণ ফেলা হয়। সেই আস্তরণটা দিয়ে আমরা কৃত্রিমভাবে কিন্তু এই সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দাটা তৈরি করে নিই। তোমরা এই যে দেখলে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে দ্রাবকের কণাগুলো যাতায়াত করছে, অথবা কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্ব দ্রবণের দিকে দ্রাবকের কণাগুলো যে যাতায়াত করছে, এই যে অসমোসিসটা হচ্ছে বললাম, এই পদ্ধতিটাই অসমোসিস বা অভিস্রবণ। এই অভিস্রবণ বা অসমোসিসের কারণ কি? কেন এই অসমোসিসটা ঘটে, অভিস্রবণটা ঘটে কেন জানো? এই যে বিশুদ্ধ দ্রাবক আর দ্রবণ দুটো যদি নেওয়া যায়, তাহলে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে কিন্তু তার কেমিক্যাল পটেনশিয়াল বা রাসায়নিক বিভব বেশি হয়। সব সময় বিশুদ্ধ দ্রাবকের রাসায়নিক বিভব বা কেমিক্যাল পটেনশিয়াল দ্রবণ অপেক্ষা বেশি। আবার যদি লঘু দ্রবণ নেওয়া যায় আর গাঢ় দ্রবণ নেওয়া যায়, লঘু দ্রবণের দ্রাবকের যে কেমিক্যাল পটেনশিয়াল বা রাসায়নিক বিভব সেটা কিন্তু গাঢ় দ্রবণের দ্রাবকের থেকে বেশি। তা আমরা কি জানি? যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ যাতায়াত করে, উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে তাপ যাতায়াত করে। এখানেও ঠিক তেমনি উচ্চ কেমিক্যাল পটেনশিয়াল বা হায়ার কেমিক্যাল পটেনশিয়াল যার বা উচ্চ রাসায়নিক বিভব যার, সেখান থেকে দ্রাবকের কণাগুলো কিন্তু নিম্ন রাসায়নিক বিভবের দিকে যাতায়াত করবে। কতক্ষণ যাতায়াত করবে? যতক্ষণ না তাদের বিভব সমান হয়। তা সেগুলো তো আমরা বাহ্যিকভাবে বুঝতে পারবো না। আমরা বাহ্যিকভাবে কিভাবে বুঝতে পারবো জানো? এই অসমোসিস বা এই অভিস্রবণটা কতক্ষণ চলবে? আমরা বললাম, পরীক্ষার সাহায্যে দেখালাম যে একদিকে তরল তলের উচ্চতা কমে যাচ্ছে আর একদিকে তরল তলের উচ্চতা বেড়ে যাচ্ছে। এই প্রসেসটা কতক্ষণ চলবে বাহ্যিকভাবে আমরা বুঝতে পারবো। কখন? না, যতক্ষণ না তাদের গাঢ়ত্ব সমান হয়। অর্থাৎ দুটো যে আলাদা আলাদা গাঢ়ত্বের দ্রবণ নিয়েছিলাম, তাদের ক্ষেত্রে এই প্রসেসটা ততক্ষণই চলবে যতক্ষণ না পর্যন্ত এদের দুজনের গাঢ়ত্ব সমান হয়। ততক্ষণ পর্যন্ত কিন্তু দ্রাবকের কণা নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে যেতেই থাকবে। চলো আমরা এবারে দেখে নিই। দেখো, এইখানে আমি সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে দুটো আলাদা গাঢ়ত্বের যে দ্রবণ, এই আলাদা গাঢ়ত্বের দ্রবণকে আলাদা করে রেখেছি সেমি পারমিয়েবল মেমব্রেনের সাহায্যে। এবারে তোমাদের বলছিলাম যে নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে কে যাতায়াত করে? কে যায়? দ্রাবকের কণা। মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে উচ্চ গাঢ়ত্বের দ্রবণ থেকে দ্রাবকের কণা কি নিম্ন গাঢ়ত্বের দ্রবণের দিকে যায় না? যায়। দুটো প্রসেসই সাইমালটেনিয়াসলি ঘটতে থাকে, কিন্তু নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে দ্রাবকের কণা অনেক বেশি পরিমাণে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে যায়। এখানে দেখিয়েছি, দেখো, এখানে নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে কিন্তু দ্রাবকের কণা অনেক বেশি আসছে, হোয়ারাজ উচ্চ গাঢ়ত্বের দ্রবণ থেকে দ্রাবকের কণা খুব অল্প পরিমাণে যাচ্ছে। যেহেতু এদিকে বেশি আসছে নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে দ্রাবকের কণা, সেই জন্যে খানিকক্ষণ রেখে দেওয়ার পরে নিম্ন গাঢ়ত্বের দ্রবণের তরল তলটা নেমে যাচ্ছে, উচ্চ গাঢ়ত্বের দ্রবণের তরল তলটা উঠে যাচ্ছে। অভিস্রবণ আমরা শিখলাম কিভাবে ঘটছে, কেনই বা অভিস্রবণ হচ্ছে। এবার আমরা শিখব
অভিস্রবণ চাপ, অসমোটিক প্রেসার, এবং সেটা প্রকাশ করার জন্য ভ্যান ডফের সূত্র, ভ্যান ডফস ল। দেখো, অভিস্রবণের ক্ষেত্রে তোমাদের বলছিলাম যে অর্ধভেদ্য পর্দা দিয়ে দুটোকে আলাদা করে রাখলে একদিকে বিশুদ্ধ দ্রাবক আর একদিকে দ্রবণ, বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রাবকের কণাগুলো দ্রবণের দিকে যায়, তখন দ্রবণের এই যে তরল তলের উচ্চতাটা বেড়ে যায়, তোমরা আগে দেখেছো। এবারে এই দ্রবণের উপরে কিন্তু একটা সবচেয়ে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে দ্রবণের তরল তলের উচ্চতাটা বাড়বে না। কেন বাড়বে না? অভিস্রবণ হবে না। অর্থাৎ বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে দ্রাবক কণাগুলো যে যাচ্ছিল সেটা বন্ধ করে দেব। যে সর্বনিম্ন চাপ দ্রবণের উপরে দিলে, এটা দেখো দ্রবণ, এই দ্রবণের উপরে যে সর্বনিম্ন চাপ দিলে অসমোসিস বা অভিস্রবণটা বন্ধ হয়ে যাবে, সেটাকেই বলা হবে ওই দ্রবণের অভিস্রবণ চাপ। এই দ্রবণের অভিস্রবণ চাপটা অ্যাকচুয়ালি একটা সংখ্যাগত ধর্ম। সংখ্যাগত ধর্মটা কি একটু বলে নিই এখানে। কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম তোমাদের জানতে হবে, এই দ্রবণ পড়ার সময় তোমরা শিখবেও। দ্রবণের কিছু কিছু ধর্ম আছে যে ধর্মগুলো দ্রাবের বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে না, কিন্তু দ্রাবের কণা সংখ্যার উপরে নির্ভর করে, সেগুলোকে বলা হয় কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। এই অভিস্রবণ চাপটা কিন্তু এক প্রকারের সংখ্যাগত ধর্ম, যেটা বলে দিলাম, পরে তোমাদের যখন প্রয়োগ হবে তখন এটা কাজে লাগবে। অর্থাৎ অভিস্রবণ চাপটা কিন্তু দ্রবণের একটা সংখ্যাগত ধর্ম, যেটা কিনা দ্রাবের প্রকৃতির উপরে নির্ভর করে না, কিন্তু দ্রবণে উপস্থিত দ্রাবের কণা সংখ্যার উপরে নির্ভর করে। যাই হোক, এবারে অভিস্রবণ চাপটা এটা বোঝার জন্য ভ্যান ডফ একটা সূত্র দিলেন। একটা সূত্র বলা ভুল, তিনখানা সূত্র দিলেন। সেই সূত্র তিনটি কী কী? প্রথম সূত্র বলছেন, স্থির উষ্ণতায় দ্রবণের অভিস্রবণ চাপ ওই দ্রবণের মোলার গাঢ়ত্বের সমানুপাতি। মোলার কনসেন্ট্রেশনের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে এই অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসারটাকে আমরা পাই দিয়ে ডিনোট করি, পাই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সি। সিটা হচ্ছে মোলার গাঢ়ত্ব। সেকেন্ড ল কি? নির্দিষ্ট গাঢ়ত্বের দ্রবণের অভিস্রবণ চাপ, এখানে দেখো স্থির উষ্ণতার ক্ষেত্রে ছিল বলে গাঢ়ত্বের সঙ্গে রিলেশন করেছি। আবার নির্দিষ্ট গাঢ়ত্বের দ্রবণের অভিস্রবণ চাপ ওই দ্রবণের পরম উষ্ণতার সমানুপাতি। এখানে গাঢ়ত্বটা ফিক্সড রাখলাম, টেম্পারেচারের সঙ্গে রিলেশান, পাই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। 3 নম্বরে তিনি বললেন যে স্থির উষ্ণতায় কোনো দ্রাবকের নির্দিষ্ট আয়তনে সমমোলার পরিমাণ অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজী কঠিন দ্রাবক যদি দ্রবীভূত করা যায়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে অভিস্রবণ চাপ কিন্তু সমান হবে। এটার মানেটা কি? এটার মানে হলো যে একই উষ্ণতায়, অর্থাৎ উষ্ণতা স্থির রেখে যদি আমি বলি যে 100 সিসি 3 রকমের দ্রবণ তৈরি করেছি, তাতে সমমোলার পরিমাণ 3টি আলাদা আলাদা দ্রাব যোগ করেছি, অর্থাৎ 1 মোল চিনি, 1 মোল তোমার গ্লুকোজ, এটসেট্রা এটসেট্রা। যদি সমমোলার পরিমাণ যোগ করা যায় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে তাদের অভিস্রবণ চাপ কিন্তু সমান হবে। দেখো, ভ্যান ডফের সূত্রের এই যে বলেছিলাম পাই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, পাই সি পাই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি হচ্ছে কি? ক্যাপিটাল টি হচ্ছে পরম উষ্ণতা। এই দুটোকে যখন আমরা কম্বাইন করব, অর্থাৎ যখন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সি তখন টি কনস্ট্যান্ট, আবার যখন টি তখন সি কনস্ট্যান্ট। এবার যখন উভয়েই পরিবর্তনশীল হবে তখন আমরা লিখতে পারি পাই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সি ইন্টু টি। এটা আমরা লিখতে পারি পরে পাই ইকুয়াল টু কে সি টি। কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। দেখা গেছে যে এই যে কে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের মানটা কিন্তু আমরা যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন পড়েছিলাম আর, সেই আর এর সঙ্গে সমান হয়। সেই জন্য এই কনস্ট্যান্টটাকে আমরা রিপ্লেস করেছি আর দিয়ে। অর্থাৎ আমাদের এই যে অভিস্রবণ চাপের যে সমীকরণটা হলো, ইকুয়েশনটা হলো, সেটা হলো পাই ইকুয়াল টু সি আর টি। সি হচ্ছে মোলার কনসেন্ট্রেশন, মোলার গাঢ়ত্ব, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা তোমরা পড়েছিলে আগে গ্যাসের ক্ষেত্রে, সেটারই ভ্যালু, আর টি হচ্ছে পরম উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার। এর পরের দিন আমরা আলোচনা করব অসমোটিক প্রেসার রিলেটেড বিভিন্ন ধরনের যে সলিউশন হয়, অর্থাৎ আইসোটনিক, হাইপারটনিক, হাইপোটনিক এগুলো, আর অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপের প্রয়োগ নিয়ে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।